প্রাচ্য সাহিত্যতত্ত্বে কবিতার স্বরূপ, দ্য নেচার অফ পোয়েট্রি। আলংকারিকদের মধ্যে নানা মত ও প্রস্থান গড়ে উঠেছে এই ভারতীয় উপমহাদেশে। প্রাচীন সংস্কৃত আলংকারিকদের গ্রন্থ সাহিত্য দর্পণেও এই বিষয়ে আলোচনা পাওয়া যায়। এখানে প্রাচ্য সাহিত্যতত্ত্বের আলোকে কবিতার স্বরূপের প্রধান কয়েকটি দিক প্রথমে তুলে ধরব, তারপরে বিস্তারিত। প্রাচ্য আলংকারিকদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মত হল রসাত্মক বাক্যই কাব্য। এটি সাহিত্য দর্পণের প্রণেতা বিশ্বনাথ কবিরাজের মত। কাব্যের আত্মা বা সারবস্তু হল রস। বিভাব, অনুভাব ও সঞ্চারী ভাবের ব্যভিচারী ভাব সহ সহযোগে সহৃদয় পাঠকের হৃদয়ে স্থায়ী ভাব অর্থাৎ রতি, শোক, উৎসাহ ইত্যাদি ব্যক্ত বা আস্বাদিত হলেই তা রসে পরিণত হয়। রসকে অখণ্ড, সপ্রকাশ, আনন্দময় এবং ব্রহ্মাস্বাদন সহোদর আত্মসাক্ষাৎকারের তুল্য বলা হয়েছে। ধ্বনির ভূমিকা। আচার্য আনন্দবর্ধন প্রমুখ ধ্বনিবাদীদের মতে ধ্বনি কাব্যের আত্মা। ধ্বনি হলো ব্যঞ্জনা শক্তির মাধ্যমে প্রকাশিত সেই ব্যঙ্গ অর্থ বা ব্যঙ্গার্থ যা বাচ্য অর্থ, অভিধা অর্থ যেখানে অতিক্রম করে, বা লক্ষ্য অর্থ, লক্ষণা দ্বারা প্রকাশিত লাক্ষণিক অর্থ এর চেয়ে বেশি বা প্রধান হয়ে ওঠে। ধ্বনি তিন প্রকার: বস্তুধ্বনি, অলঙ্কার ধ্বনি এবং রসধ্বনি। যদিও ধ্বনিবাদীরা সাধারণভাবে ধ্বনিকে কাব্যের আত্মা বলেছেন, বিশ্বনাথ কবিরাজ রসধ্বনিকে, ব্যঞ্জিত রসকে কাব্যের আত্মা বলে সমর্থন করেছেন। অলঙ্কার, রীতি ও বক্রোক্তি। আলংকারিকদের অন্য কয়েকটি প্রস্থান অনুযায়ী কাব্যের স্বরূপ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা হয়েছে। অলঙ্কার। আচার্য ভাম ও দণ্ডির মতো প্রাচীন আলংকারিকেরা শব্দ ও অর্থের সমন্বয়কে কাব্য বলেছেন এবং অলঙ্কারকে কাব্যের সৌন্দর্য বিধায়ক ধর্মরূপে বর্ণনা করেছেন। অলঙ্কার কাব্যের উৎকর্ষ সাধন করে, তবে বিশ্বনাথের মতে তা কাব্যের স্বরূপ নির্ণয় করে না। রীতি। আচার্য মামন বলেছেন, রীতি কাব্যের আত্মা। রীতি বলতে পদরচনার চমৎকারিত্ব বা বিশিষ্ট শৈলীকে বোঝানো হয়েছে। তবে বিশ্বনাথ এটিকে মানেননি, কারণ তার মতে রীতি মানব শরীরের অঙ্গ সংস্থানের মতো, যা আত্মা থেকে ভিন্ন। বক্রোক্তি। আচার্য কুন্তব বলেছেন, বক্রোক্তি কাব্যের জীবন। বক্রোক্তি হল স্বাভাবিক উক্তি থেকে ভিন্ন এক চাতুর্যপূর্ণ বক্র বা তির্যক প্রকাশভঙ্গি, যা কাব্যের আত্মা। বিশ্বনাথের মতে বক্রোক্তিও অলঙ্কার বিশেষ, তাই তা কাব্যের স্বরূপ হতে পারে না। মোট কথা, প্রাচ্য সাহিত্যতত্ত্বে কবিতার স্বরূপ নির্ণয়ের প্রধান সূত্র হল কাব্যের মূল উদ্দেশ্য হল রস বা আনন্দ দান, এবং এই আনন্দ লাভেই কাব্যের সার্থকতা। এখন আমরা বিস্তারিত আলোচনায় প্রবেশ করব। বিস্তারিত আলোচনায় প্রবেশের আগে বলে নেওয়া দরকার যে এই আলোচনাটি একটি বড় আলোচনা। কবিতা এবং সাহিত্যতত্ত্ব পরস্পর গভীরভাবে সম্পর্কিত। সাহিত্যতত্ত্বের আলোচনার মাধ্যমে কবিতার প্রকৃতি, উদ্দেশ্য ও প্রভাব এইসব সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যায়। প্রাচীনকাল থেকেই যেমন ভারতে নাট্যশাস্ত্রে ও কাব্যশাস্ত্রে কবিতার রস আস্বাদন নিয়ে তত্ত্ব উন্নীত হয়েছে, তেমনি পাশ্চাত্যে অ্যারিস্টটলের কবিতা বিষয়ক মতবাদ থেকে আধুনিক নানা তত্ত্ব গড়ে উঠেছে। তবে প্রাচ্য সাহিত্যতত্ত্ব, বিশেষ করে ভারতীয় কাব্যশাস্ত্রে কবিতার মৌলিক স্বরূপ নির্ধারণে যে রসতত্ত্ব, ধ্বনিতত্ত্ব প্রভৃতি গড়ে উঠেছে, তা কবিতার আসল সৌন্দর্য ও উদ্দেশ্য নির্ধারণে অত্যন্ত প্রাসঙ্গিক। কবিতা স্রেফ ছন্দমিল বা অলঙ্কারের সমষ্টি নয়, এর অন্তরে আছে একটি স্বর, এসেন্স, যা সাহিত্যতত্ত্ব আমাদের অনুভব করতে শেখায়। তাই কবিতার স্বরূপ বুঝতে প্রাচ্য সাহিত্যতত্ত্বের রস, ধ্বনি, অলঙ্কার ইত্যাদি ধারণার ভূমিকা অপরিসীম। প্রাচ্য সাহিত্যতত্ত্বের প্রধান ভিত্তি রস, ধ্বনি ও অলঙ্কার। প্রাচ্য অর্থাৎ ভারতীয় সাহিত্যতত্ত্বের মূল ভিত্তিগুলোর মধ্যে রসতত্ত্ব সর্বাধিক গুরুত্বপূর্ণ।
ভারতের প্রাচীন নাট্যশাস্ত্রকার ভরতমুনি তার নাট্যশাস্ত্র গ্রন্থে রসতত্ত্বের সূচনা করেন। ভরত বলেন, নাটক বা কাব্যে বিভিন্ন ভাব, ভূমিকা বিশেষ ও ভাবের সমন্বয়ে যে অনুভূতির সৃষ্টি হয় তাই রস। বিখ্যাত রসসূত্রে তিনি বলেন, বিভাব অনুভাব ব্যভিচারী সংযোগে রস নির্মিত, অর্থাৎ নির্দিষ্ট উদ্দীপক বিভাব, অনুগামী অভিব্যক্তি অর্থাৎ অনুভাব ও বিভিন্ন চঞ্চল সহায়ক অনুভূতির সম্মিলনে দর্শক পাঠকের মনে রসের জন্ম হয়। রস শব্দের আক্ষরিক অর্থ আস্বাদ বা স্বাদ। কাব্য পড়ে বা নাটক দেখে যে সৌন্দর্যের আস্বাদন ঘটে সেটি রস বলে ব্যাখ্যা করেছেন ভরত। তিনি স্পষ্টতই উল্লেখ করেছেন, না হি রসাদৃতে কশ্চিদর্থ প্রবর্ততে, অর্থাৎ রস সঞ্চার না হলে নাট্যকাব্যের কোনো অর্থই সিদ্ধ হয় না। পরে আনন্দবর্ধন, ভট্টনায়ক, অভিনবগুপ্ত প্রমুখ সাহিত্যতাত্ত্বিকরা রসতত্ত্বকে আরও বিশদভাবে ব্যাখ্যা ও উন্নীত করেন। আনন্দবর্ধন বিশেষ করে ধ্বনিতত্ত্ব প্রবর্তন করে রসতত্ত্বকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন। ধ্বনিতত্ত্ব, ধ্বনি বলতে এখানে স্বরসূচক অর্থ বোঝানো হয়েছে। আনন্দবর্ধনের সূত্রে প্রবর্তিত তত্ত্ব, যা বলে যে কবিতার আসল প্রাণ হলো বাক্যের অন্তর্নিহিত ব্যঞ্জনা বা প্রচ্ছন্ন অর্থ, যাকে ধ্বনি বলে অভিহিত করা হয়। আনন্দবর্ধন তার ধ্বন্যালোক গ্রন্থে ধ্বনিবাদের প্রতিষ্ঠা করেন এবং যুক্তি দেন যে কাব্যের আত্মা হলো ধ্বনি বা সংকেতধর্মী ব্যঞ্জনা। তিনি বলেন, প্রত্যক্ষ শব্দার্থের আড়ালে যে অনুরণন সাজেস্টিভ অর্থ ধ্বনিত হয় তাই কবিতার প্রকৃত সৌন্দর্য ও ধ্বনি ও শক্তি। পূর্ববর্তী আলঙ্কারিকেরা কবিতার অলঙ্কার, গুণ, রীতি ইত্যাদিকে গুরুত্ব দিলেও আনন্দবর্ধন দেখান যে শব্দ ও অর্থের প্রত্যক্ষ স্তরের পরেও একটি গভীরতর স্তর আছে, সেখানে এই রসের প্রকাশ ঘটে ধ্বনির মাধ্যমে। ধ্বনিতত্ত্ব অনুযায়ী সর্বোচ্চ কবিতা সেই যা কথার আক্ষরিক অর্থ ও শব্দকে ছাপিয়ে অতিরিক্ত ইঙ্গিতবাহী অর্থ প্রস্তাব করে এবং পাঠকের হৃদয়ে রস আস্বাদন জাগিয়ে তোলে। আরেকটি ভিত্তি হলো অলঙ্কার তত্ত্ব, যা প্রাচীনতর অলঙ্কার শাস্ত্রবিদদের ধারণা। ভামহ, দণ্ডী, উদ্ভট প্রমুখ আচার্যগণ কবিতার সৌন্দর্য অলঙ্কার বা অলঙ্করণে রেটোরিক্যাল ফিগার বলে মন্তব্য প্রকাশ করেছেন। তাদের মতে উপমা, রূপক ইত্যাদি অলঙ্কারের চাতুর্য কবিতার মূল সৌন্দর্য সৃষ্টি করে। তবে পরবর্তীতে ধ্বনিতত্ত্ব রসতত্ত্বের প্রবক্তারা ব্যাখ্যা করেন যে অলঙ্কার ইত্যাদি কবিতার আঙ্গিকগত সৌন্দর্য দিলেও কবিতার আত্মা নয়, অলঙ্কার হলো রস সৃষ্টির সহায়ক উপাদান মাত্র। বিশ্বনাথ কবিরাজ তার সাহিত্য দর্পণ গ্রন্থে সব মতের সমন্বয় করে বলেন, কবিতার শব্দ ও অর্থ থাকতে হবে ঠিকই, কিন্তু তাদের দোষমুক্ত গুণ ও অলঙ্কার থাকলেও আসল কথা হলো সেই রচনায় অবশ্যই রসের সঞ্চার ঘটতে হবে। কাব্যানুভূতি বা কবিতা থেকে প্রাপ্ত অনুপম অনুভবটিও প্রাচ্যতত্ত্বে বিশেষভাবে আলোচিত। ভট্টনায়ক নামক তাত্ত্বিক বলেন, রসগ্রহণ একটি বিশেষ ভোগ বা আস্বাদনের ক্রিয়া। তিনি একে ভোগকারী বা রসাস্বাদনের মুক্তি রূপে দেখিয়েছেন, অর্থাৎ পাঠক বা দর্শক নিজের ব্যক্তিগত অবস্থান থেকে সাধারণীকৃতভাবে কবিতার অনুভূতিতে ডুবে গিয়ে আনন্দ ভোগ করেন, যা দৈনন্দিন সুখ দুঃখের অতীত এক নন্দনতত্ত্বীয় আনন্দ। অভিনবগুপ্ত এই রসাস্বাদনকেই আত্মানন্দের সঙ্গে তুলনা করেছেন। তার মতে রসাস্বাদন একটি নির্মল আনন্দ, যা ব্রহ্মসুখের মতো পবিত্র ও আত্মবিস্মৃতি উদ্রেককারী। এই কারণে তিনি অতিরঞ্জন করে বলেন, যথার্থ রস আস্বাদন করলে তা পরমানন্দের, ব্রহ্মানন্দের সহোদর সুখ প্রদান করে থাকে। সংক্ষেপে প্রাচ্য সাহিত্যতত্ত্ব কবিতাকে বিশ্লেষণ করেছে তার রসমূলক অভিজ্ঞতা, প্রচ্ছন্ন ব্যঞ্জনা ও অলঙ্কারের সমন্বিত দৃষ্টিকোণ থেকে, যা কবিতার স্বরূপ নির্ধারণে মৌলিক ভূমিকা রাখে। প্রাচ্য দৃষ্টিকোণ থেকে কবিতার স্বরূপ ও উদ্দেশ্য সম্পর্কে আরও বলা যায়। ভারতীয় কাব্যশাস্ত্রে কবিতার একটি সুবিদিত সংজ্ঞা হলো
বাক্যং রসাত্মকং কাব্যম, অর্থাৎ যে বাক্য বা রচনা রসাত্মক রসসঞ্জাত সেটিই কবিতা। বিশ্বনাথ কবিরাজ এই সংজ্ঞা প্রদানের মাধ্যমে স্পষ্ট করেন যে যে কোনো রচনা তার ছন্দবদ্ধ হোক না কেন, যদি তাতে রস বা সৌন্দর্যের আস্বাদ মেলে তবে সেটি কবিতা হিসেবে গণ্য হবে। এখানে রসাত্মক বলতে রসই যার আত্মা এবং রচনা বোঝাচ্ছেন, অর্থাৎ কবিতার স্বরূপ নির্ধারণী উপাদান হলো রস, শব্দ ও অর্থ তো বাহ্যিক বাহন মাত্র। কেন রসকে এত গুরুত্ব দেওয়া হয়েছে? এর উত্তর পাওয়া যায় কবিতার উদ্দেশ্যের মধ্যে। ভারতীয় চিন্তায় মনে করা হয় কবিতার প্রধান লক্ষ্য হলো পাঠক শ্রোতার চিত্তকে নান্দনিক আনন্দ প্রদান করা, তার অনুভূতিকে পরিশীলিত করা এবং পরোক্ষভাবে নীতি বা জীবনের সত্যের অনুভব জাগিয়ে তোলা। সাহিত্য দর্পণে বলা হয়েছে ভালো কবিতা শ্রোতা পাঠক নির্বিশেষে সকলের কাছে সহজে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বিধ পুরুষার্থের বোধ জাগিয়ে তুলতে পারে এবং আদর্শ নায়ক এবং উল্টো দিকে খলনায়কের আচরণের মাধ্যমে নৈতিক শিক্ষা দিতে পারে। অর্থাৎ রামচন্দ্রের মতো আদর্শের অনুকরণ করতে ও রাবণের মতো দুষ্কর্ম থেকে বিরত থাকতে কবিতা আমাদের অনুপ্রাণিত করতে পারে, পাশাপাশি নির্মল বিনোদনও দেয়। আবার কাব্যচর্চার মাধ্যমে অন্যান্য কলাবিদ্যা যেমন সঙ্গীত, নৃত্য ইত্যাদি আয়ত্ত করাও সহজ হয়, খ্যাতিলাভ ও হৃদয়ের তৃপ্তিও অর্জিত হয়। সুতরাং প্রাচ্য ধারণায় কবিতা কেবল বিনোদনের জন্য নয়, এটি মানব জীবনের নন্দন ও নৈতিক অনুষঙ্গের বাহক। কবিতার সংজ্ঞায় যে রসাত্মকতা কথা বলা হয়েছে তা শুধু সৌন্দর্যবোধক আনন্দ নয়, এর সঙ্গে জীবনের মার্জিত ভাবনা ও অনুভূতির শিক্ষা জড়িত। কবিতা একদিকে রস ও আনন্দ দেয় যা আত্মাকে স্পর্শ করে এবং অন্যদিকে জীবনের সত্য ও কল্যাণের দিশা দেয়। কাজী নজরুল ইসলাম এই জন্য বলেছেন, সত্য ভালোবাসা সুন্দর এই কবিতা ত্রিদেবতা, অর্থাৎ সত্য, নীতিবোধ এবং সৌন্দর্য চেতনা একসঙ্গে কবিতার আরাধ্য। কবিতার স্বরূপে রসানুভূতি, ব্যঞ্জনা ও ধ্বনি প্রয়োগের ভূমিকা নিয়ে এবার কিছু কথা। কবিতার স্বরূপ গঠনে তিনটি উপাদান বিশেষভাবে কাজ করে: রসানুভূতি, ব্যঞ্জনা বা ধ্বনি এবং ধ্বনিগত সুষমা বা শব্দের ব্যবহার। প্রথমত, রসানুভূতি হলো কবিতার প্রাণ। একজন সহৃদয় পাঠক যখন কবিতা পড়েন তখন তিনি নিজের অনুভূতিকে কবির অভিজ্ঞতার সাথে সংযোগ করেন এবং এক ধরনের সুখানুভূতিতে নিমগ্ন হন, যাকে রসাস্বাদন বলা হয়। এই রসাস্বাদন প্রত্যেকের জন্য সাধারণীকৃত, জেনারেলাইজড, ব্যক্তিগত অনুভূতি নয় এবং এক সর্বজনীন চেতনা। তাই প্রেমের কবিতা পড়ে পাঠক নিজের ব্যক্তিগত প্রেম নয়, বরং প্রেম নামক সার্বজনীন অনুভূতির আনন্দ আস্বাদ করেন। এই জন্য ভট্টনায়ক বলেন, কবিতার রস আস্বাদন এক প্রকার অলৌকিক আনন্দ ভোগ, যা দৈহিক মানসিক সুখ দুঃখের অতীত অবস্থায় নিয়ে যায়। অভিনব গুপ্ত এই গভীরভাবে বিশ্লেষণ করে বলেন, রসানুভূতির সময় পাঠক দর্শকের চৈতন্যে স্বীয় অহংবোধ ক্ষীণ হয়ে এসে একটি বিশুদ্ধ আনন্দ, চিত্ত বিকার শূন্য আনন্দ উদ্ভাসিত হয়, যা আত্মানন্দ বা পরমানন্দের সমতুল্য। কবিতার প্রতিটি শব্দচিত্র, প্রতিটি অনুভূতি আসলে এই চরম আনন্দের সঞ্চারকে লক্ষ্য করেই ব্যবহৃত হয়। তাই বলা হয় কবিতার অন্তরাত্মা হলো রস। দ্বিতীয়ত, ব্যঞ্জনা বা ধ্বনি কবিতায় বলিষ্ঠতা ও গভীরতা যোগ করে। প্রত্যেক ভালো কবিতায় কিছু না কিছু অনুক্ত তাৎপর্য লুকিয়ে থাকে, যা সরাসরি বলেন না কবি, বরং ইশারায় প্রকাশ করেন। এই অনির্দিষ্ট ইশারাই ধ্বনি বা ব্যঞ্জনা নামে পরিচিত। আনন্দবর্ধন দেখিয়েছেন, শ্রেষ্ঠ কবিতায় স্থূল বাক্যার্থ গৌণ হয়ে যায় এবং গূঢ় ব্যঞ্জনার্থ প্রধান হয়ে ওঠে। উদাহরণস্বরূপ রবীন্দ্রনাথের একটি পংক্তি, ঝড়ো ঝড়ো বরিশে বারিধারা, এখানে সরাসরি অর্থে বৃষ্টি ঝরছে বলা হলেও এর অন্তর্নিহিত ব্যঞ্জনা হলো বৃষ্টির শব্দে কবির মনের আবেগের প্রকাশ, যা তিনি সরাসরি বলেননি। ধ্বনিতত্ত্ব মতে এই অন্তর্লীন ইঙ্গিতই পাঠকের মনে আসল অনুভূতির ঢেউ তোলে। ধ্বনিকে তাই কাব্যের আত্মা বলা হয়েছে, কারণ এর মাধ্যমেই কবিতা তার গভীরতম বক্তব্য ও আবেগ পাঠকের হৃদয়ে পৌঁছে দিতে সক্ষম। বিশেষ করে রসধ্বনি হলো ধ্বনির সর্বোচ্চ ধরন, যেখানে কোনো
কবিতার ব্যঞ্জনায় সরাসরি কোনো তথ্য নয়, বরং রস বা অনুভূতির ইঙ্গিতিত হয়। প্রাচ্যতত্ত্ব অনুযায়ী রসধ্বনি সত্যিকারের কবিতার পরিচয়ক সত্তা। বিশ্বনাথ কবিরাজও বলেন, ধ্বনি 3 ধরনের হতে পারে: বস্তুধ্বনি মানে তথ্যসূচক, অলঙ্কারধ্বনি মানে শব্দ চাতুর্যের সূচনা, এবং রসধ্বনি। রসধ্বনি হচ্ছে অনুভূতির সূচনা। এর মধ্যে কেবল রসধ্বনি কবিতার প্রাণ। ধ্বনিকে যথার্থ ব্যবহারে কবিতার পাঠকের কল্পনা ও আবেগে একটা অনুরণন তোলে, শব্দার্থের অধিক অর্থ সেখানে উদ্ভাসিত হয়। এই জন্য মল্লিনাথ প্রমুখ মন্তব্য করেছেন, কাব্যের আত্মা হচ্ছে ধ্বনি বা না বলা গভীর অর্থ। তৃতীয়ত, শব্দের ধ্বনিগত সৌন্দর্য ছন্দ কবিতার স্বরূপে সঞ্চারিত হয় এবং রসানুভূতিকে তীব্র করে। বাংলা তথা সংস্কৃত কবিতায় ছন্দ, মাত্রা, অন্তমিল, অনুপ্রাস প্রভৃতি ধ্বনিগত অলঙ্কার বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। ধ্বনি শব্দটির আক্ষরিক অর্থ যদিও শব্দ বা সাউন্ড, সাহিত্যের বিস্তৃত অর্থ সাজেশন হলেও শব্দের ধ্বনিবিজ্ঞানকেও উপেক্ষা করা যায় না। প্রাচ্য কবিতা তত্ত্বে রীতি এবং শব্দালঙ্কার নিয়ে আলোচনা হয়েছে। রীতি অর্থ বিশেষ রীতি বা শৈলী, যা শব্দের নির্বাচনে ও বিন্যাসে সৌন্দর্য আনে। শব্দালঙ্কার অর্থ সমধর্মী অলঙ্কার বা অনুপ্রাস ইত্যাদিকে বোঝায়, যমক প্রভৃতি। এগুলো মূলত কবিতার শাব্দিক দিকটি সুন্দর করে তুলতে ব্যবহৃত হয়, যাতে শ্রবণে ও মনের মধ্যে ছন্দময় আনন্দ জাগে। যেমন মাইকেল মধুসূদনের অমিত্রাক্ষর ছন্দে ধ্বনিগত বৈচিত্র্য এবং শক্তিশালী মাত্রা বিন্যাস আছে, যা তার কবিতার আবেগকে শ্রোতার কান ও মনে প্রবলভাবে পৌঁছে দেয়। আবার রবীন্দ্রনাথের কবিতায় শব্দচয়নে সঙ্গীতধর্মিতা আছে। অনেক সময় কোনো বাক্যের সুরেলা ধ্বনিপ্রবাহ নিজেই এক ধরনের আবেশ তৈরি করে, যা রসাস্বাদনের সহায়ক। সুতরাং কবিতায় ধ্বনি প্রয়োগ বলতে আমরা একদিকে ইঙ্গিতার্থের ব্যঞ্জনাকে বুঝি, অন্যদিকে শব্দের সুর ও ছন্দকেও বুঝি। বাংলা কবিতার ধ্বনি প্রধান দিক নিয়ে আলোচনা করতে গিয়ে একজন সমালোচক উল্লেখ করেছেন, আধুনিক কবিতায় কথ্য ভাষা নিজস্ব ধ্বনিগত বৈশিষ্ট্য একটি স্বতন্ত্র ছন্দের জন্ম দিয়েছে। শব্দের উচ্চারণগত ছন্দ, হ্রস্ব দীর্ঘমাত্রার বিন্যাস, বিরাম ইত্যাদি মিলিয়ে কবিতার একটা ধ্বনিময় দোতনা গড়ে ওঠে, যা তার অর্থ ও ভাবকে অধিকতর জীবন্ত করে তোলে। প্রাচ্য আলঙ্কারিকরা তাই ছন্দ, শব্দ, সৌন্দর্য প্রভৃতিকেও গুরুত্ব দিয়েছেন অলঙ্কার ও রীতির আলোচনায়, যদিও শেষ পর্যন্ত এগুলোর উদ্দেশ্য রসকে প্রভাবিত করা। এগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে অনেক ক্ষেত্রে। সার কথা, প্রকৃতপক্ষে কবিতার স্বরূপে অনুভূতির আস্বাদন রস, সেই অনুভূতির সূক্ষ্ম ইঙ্গিত ধ্বনি বা ব্যঞ্জনা এবং ছন্দ শব্দের সঙ্গীত মাধুর্য সম্মিলিতভাবে কাজ করে। এদের সমন্বয়ে কবিতা তার পূর্ণাঙ্গ নান্দনিক রূপ লাভ করে। কবিতার কালান্তর বলে একটি বই আছে, সেখানে সরোজ বন্দ্যোপাধ্যায় জোর দিয়েছেন যে উচ্চকোটির কবিতা সবসময় কিছু অলৌকিক রস সৃষ্টি করে, যা যুগে যুগে পাঠককে আকৃষ্ট করে। তাই যারা ভাবেন আধুনিক মুক্তছন্দ বা জটিল বোধের কবিতা হয়তো আর রস সঞ্চার করতে পারে না, তারা ভুল। কারণ রস আসলে রূপ বদলায় না, শুধুমাত্র প্রকাশের মাধ্যম বদলায়। সরোজ বন্দ্যোপাধ্যায়ের এই ধারণা প্রাচ্যতত্ত্বের সাথে সঙ্গতিপূর্ণ, যেখানে কবিতার বহিরঙ্গের পরিবর্তনের মধ্যেও আভ্যন্তরীণ রসধারা অব্যাহত থাকে বলে মনে করা হয়। ঠাকুরদাস মুখোপাধ্যায়ের একটি প্রবন্ধ সংকলন আছে সাহিত্যমঙ্গল নামে, সেখানে কয়েকটি বিষয় আলোচিত হয়েছে। কোনো রচনার বিষয়বস্তুর চেয়ে রসের উপরেই যদি অনুশীলন থাকে, তাহলে সেই রচনা গদ্য হলেও কবিতার মর্যাদা পেয়ে যায়। এখানে তিনি রসকে এমন এক গুণ হিসেবে চিহ্নিত করেছেন, যা সাধারণ গদ্যকে পর্যন্ত কবিতার পর্যায়ে উন্নীত করতে পারে। ঠাকুরদাস মুখোপাধ্যায় এই বক্তব্য যদি আমরা বিবেচনা করি, প্রাচ্য রসতত্ত্বের মর্মকথাকে প্রতিধ্বনিত করে। রসই সাহিত্যকর্মের শাশ্বত চেতন, যা সাহিত্যকে সত্যিকার অর্থে সাহিত্য করে তোলে। তার বিশ্লেষণে দেখা যায়, সাহিত্য বিচারে তিনি বিষয়বস্তুর স্থূলতা নয়, বরং সৃষ্টির নান্দনিক ও রসোপলব্ধিকে সর্বোচ্চ মূল্য দিয়েছেন। এই থেকে বোঝা যায় প্রাচ্য চিন্তায় কেন রস শব্দটি এত গুরুত্বপূর্ণ।
তার চিন্তার মূল ছিল এই যে সাহিত্য মানেই রস ও সৌন্দর্যের সুষম সংযোগ। এর থেকে বিচ্যুত হলে তার সাহিত্য বা বিশেষত কবিতা থাকে না। সাহিত্য ও কবিতার আসল স্বরূপ প্রসঙ্গে তারা রস, সৌন্দর্যবোধ, ব্যঞ্জনা, নীতিবোধ ইত্যাদির সমন্বিত গুরুত্বের কথাই বলেন, যা ভারতীয় কবিতা চিন্তা বা কাব্যচিন্তার বৈশিষ্ট্য। প্রাচ্য ও পাশ্চাত্য সাহিত্যতত্ত্বের একটি সংক্ষিপ্ত তুলনা আমরা এখানে উপস্থাপন করছি। প্রাচ্য ও পাশ্চাত্য সাহিত্যতত্ত্বের মধ্যে দৃষ্টিভঙ্গিগত কিছু পার্থক্য আছে, যদিও উভয়ের লক্ষ্যই কবিতা তথা সাহিত্যের স্বরূপ উদ্ঘাটন করা। সংক্ষেপে কয়েকটি তুলনামূলক ইঙ্গিত করা যেতে পারে। পাশ্চাত্য সাহিত্যতত্ত্বে প্রাচীনকাল থেকে অনুকরণ, মাইমেসিস এবং ক্যাথারসিস তত্ত্ব গুরুত্বপূর্ণ ছিল। অ্যারিস্টটল বলেছিলেন, ট্র্যাজেডির মাধ্যমে দর্শক ভীতির, করুণার অনুভূতি কাটিয়ে অভিজ্ঞতাগত বিশুদ্ধি লাভ করে। এটিই ছিল তার ক্যাথারসিস তত্ত্ব। অর্থাৎ পশ্চিমা দৃষ্টিকোণে কবিতা নাটকের একটি সামাজিক মানসিক ভূমিকা আছে, যা আবেগকে শোধন করে। এছাড়া হোরেস বলেছিলেন, সাহিত্যের উদ্দেশ্য হল মনোরঞ্জন ও উপদেশ, টু ডিলাইট অ্যান্ড টু ইনস্ট্রাক্ট। অন্যদিকে প্রাচ্যতত্ত্বে কবিতার উদ্দেশ্য মূলত আত্মিক আনন্দ দান এবং সঙ্গত নৈতিক অন্তর্দৃষ্টি দেওয়া। এখানে অনুকরণের ধারণাও আছে। ভরতমুনি বলেন, নাট্য হলো জীবনের অনুকরণ। লোকানুকীর্তি বলে একটি শব্দ আছে ভরতমুনিতে। তবে সেই অনুকরণের সার্থকতা আসলে রস সৃষ্টি করতে পারল কিনা তার উপর নির্ভরশীল। পাশ্চাত্য সমালোচনায় শব্দশিল্প ও অলঙ্কার নিয়েও আলোচনা আছে, যেমন ইউরোপীয় রেটোরিক। কিন্তু প্রাচ্যে যেমন ধ্বনিতত্ত্বের মাধ্যমে কবিতার গভীর ইশারা বিশ্লেষিত হয়েছে, তেমনটা পশ্চিমে আলাদাভাবে হয়নি। উদাহরণস্বরূপ, একজন পশ্চিমী পাঠক যখন জন মিল্টনের কবিতা পড়ে সৌন্দর্য অনুভব করেন, ঠিকই করতে পারেন, কিন্তু ভারতীয় তত্ত্ব সেই সৌন্দর্যের মূল সূত্র খুঁজতে গিয়ে রস ও ধ্বনি ইত্যাদি হিসেবে ভেঙে দেখায়। আবার আধুনিক পাশ্চাত্য তত্ত্বে, যেমন রোম্যান্টিক যুগে, কবিতাকে ব্যক্তির আবেগের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ, ওয়ার্ডসওয়ার্থের মতো স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস বলা হয়েছে রোম্যান্টিক কাব্যের সংজ্ঞায়। কবিতার সংজ্ঞা এটি। প্রাচ্যতত্ত্বেও কবির ব্যক্তিগত অনুপ্রেরণার কথা এসেছে। ধ্বনিতত্ত্বের সহৃদয় পাঠকের কথা যেমন আছে, তেমনি কবি কল্পনার কথাও আছে। কিন্তু প্রাচ্যে কবির ব্যক্তিগত আবেগকেও সাধারণীকরণ করে রসসত্তায় রূপান্তরিত করার উপর জোর দেওয়া হয়েছে। ফলে কবিতা ব্যক্তি অনুভূতিকে ছাপিয়ে শাশ্বত অনুভবের ক্ষেত্র হয়ে ওঠে, যা পাশ্চাত্য রোম্যান্টিক তত্ত্বে কম গুরুত্ব পেয়েছে। সংক্ষেপে বলা যায়, পাশ্চাত্য তত্ত্ব অনেক সময় বাস্তবের অনুকরণ, নৈতিক শিক্ষাদান বা সাহিত্যিক কারিগরির উপর আলোকপাত করেছে, যেখানে প্রাচ্যতত্ত্ব সাহিত্যকে এক ধরনের অনুভূতির সাধনা হিসেবে দেখেছে। অবশ্য আধুনিককালে এই দুই ধারার মধ্যে সেতুবন্ধনও
স্বরূপের সন্ধান করাই আমাদের কবিতা পাঠকে সমৃদ্ধ ও অর্থবহ করে তোলে। সকলকে ধন্যবাদ।